দেখো তো মশলাটা রেডি না, সবজি দিয়ে দেবো বলো। আরে না না, মশলাটা আরো কষাতে হবে। আগে মশলাটা তেল ছাড়বে, তারপর তুই সবজি দিবি। ঠিক আছে, তাহলে আটাটা মেখে নি। কি গো, মেখে নি? আরে শোন, ভালো রান্না করলে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির কাছ থেকে বকা শুনতে হবে না। দেখ, এর মধ্যে আবার শ্বশুর বাড়ি কেন এলো মা? কেন? তোর বয়স তো হয়ে গেছে বিয়ে করা, তোর বাবা তো তোর জন্য সম্বন্ধ দেখছে। হ্যাঁ, তাতে কি আছে, সবার পেট ভরার মতো রান্না তো আমি করতেই পারি। মারে, এইটুকুতে চলবে না রে। তৃপ্তি খুব ভালো স্বভাবের মেয়ে ছিল, আর ওর মা লতা ওকে খুব ভালো সংস্কার দিয়েছিল। ধীরে ধীরে তৃপ্তি তার মায়ের মতোই খুব সুন্দর রান্না করা শিখে গেল। তৃপ্তি মা, এদিকে আয় তো। কি হয়েছে মা? মারে, তোর তো ভাগ্য খুলে গেল। তোর বাবা তো তোর জন্য খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছে। ওদের অনেক বড় বাড়ি। তার মানে রান্নাঘরটাও বড় হবে? পাগলি মেয়ে, আমি কি বলছি আর মেয়ে কি শুনছে, পাগলি একটা। আরে মা, আমি তো বুঝতেই পেরেছি তুমি কি বলছো, কিন্তু বিয়ের পর তো আমাকে রান্নাঘরটাই সামলাতে হবে, তাই না? পাগল মেয়ে। তবে জানিস মা, আমি তোর ভবিষ্যতের কথা ভেবে খুব খুশি। এইভাবেই দিন কেটে গেল, আর তৃপ্তির বিয়ে তরুণের সাথে হয়ে গেল। তৃপ্তির বড়লোক শ্বশুরবাড়ির বাড়িটা সত্যিই বড় ছিল, কিন্তু একটাই সমস্যা ছিল যে তরুণের মদ খাওয়ার নেশা ছিল। তাই অন্য কোথাও মেয়ে না পেলে গরিব তৃপ্তির সাথে তরুণের বিয়ে দিয়ে দেয়। তোমার ভাগ্য ভালো যে গরিবের মেয়ে হয়েও তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো। তা নয় তো কি, ঠাকুরপোর যদি মদ খাওয়ার নেশা না থাকতো তাহলে আমার মতো কোনো বড়লোক বাড়ির মেয়েকেই আমি যা করে নিয়ে আসতাম, পণটা তো ঠিকঠাক পেতাম। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এইসব শুনে এক মুহূর্তের মধ্যেই তৃপ্তির সমস্ত আশা চুরমার হয়ে গেল। শাশুড়ি আর বড়জা ওকে প্রথম দিনেই অনেক অপমান করলো, আর পরের দিন যখন তরুণ কোথাও যাবার জন্য রেডি হচ্ছিল, শোনো না, বলছিলাম কি, তোমার তো বিয়ে হয়ে গেছে, তাই মদ খাওয়াটা ছেড়ে দাও না। চুপ শালি, আমি কি করব না করব সেটা কি তোর কাছ থেকে শুনবো নাকি? শাশুড়ি আর জায়ের কথায় ওর অতটা কষ্ট হয়নি যত কষ্ট হয়েছে তরুণের কথা শুনে। তারপর একদিন, মা ব্যাস অনেক হয়ে গেছে। কি হয়েছে রাগিনী, এত রেগে গেছো কেন? মা, আপনি তরুণকে বুঝিয়ে বলুন, রোজ রোজ মদ খেয়ে অন্যদের সাথে ঝামেলা করে, কাজ টাজ তো কোনো করে না, বসে শুধু অন্ন ধ্বংস করে, তার উপরে আবার একটা বউকে জুটিয়েছে। এরকম কথা কেন বলছো বৌমা? তরুণ তো তোমার দেওর হয়। খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। হ্যাঁ, এই আনছি। এই বলে তৃপ্তি রান্নাঘরে গিয়ে একটা প্যানে যেই ডাল গরম করতে লাগলো, তোর সাহস কি করে হলো আমার বাসনে হাত দেওয়ার? দিদি, মানে মানে নিজে তো পণ হিসাবে একটা বাটিও নিয়ে আসিসনি, এসেছিস আমার এক্সপেন্সিভ প্যানে হাত দিতে, তাও ওই মাতালটার জন্য। রান্নাঘরে রাগিনীর আওয়াজ শুনে সুষমা দেবীও ওখানে এলেন। মা ব্যাস অনেক হয়েছে, আজকের পর থেকে এই ভিখারিকে যাতে এই রান্নাঘরে না দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে দেব। ওসব বললে হবে না, ও যদি আরেকবার রান্নাঘরে আসে আমি আশিসকে নিয়ে বাড়ি ছেড়ে দেব। না না বৌমা, তুমি কেন যাবে? তৃপ্তি শোনো, এই নাও তোমার ওভেন, গ্যাস সিলিন্ডার আর বাসনপত্র, তুমি নিজের ঘরে গিয়ে রান্না করো, যাও। রাগিনী চাপে পড়ে সুষমা ও তৃপ্তিকে অনেকখানি অপমান করল, আর তরুণ সব দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর ওর নিজের ওপরে খুব রাগও হচ্ছিল। আজ আমি কিছু উপার্জন করলে তোমার এই অবস্থা হতো না। এমন বলো না গো, তুমি বসো, আমি কিছু বানিয়ে আনছি। আমি কথা দিচ্ছি, আজ থেকে আর আমি মদ ছুঁয়েও দেখবো না। তরুণের কথা শুনে তৃপ্তির চোখে খুশির জল চলে আসে, আর সে খুশি মনে নিজের ঘরেই উনুন জ্বালিয়ে রান্না করতে লাগলো। কিন্তু রান্না করতে গিয়ে সারা ঘরে ধোঁয়া ভর্তি হয়ে গেল, যাতে তরুণ কাঁচতে লাগলো। আরে এটা তো আমি ভাবিইনি, ঘরে রান্না করলে ধোঁয়া কোথায় যাবে। তখনই তৃপ্তি নিজের ব্যালকনির দরজা খুলে ওখানেই গ্যাস ওভেনটা রেখে দেয়, আর তারপর ওখানেই রান্না করতে লাগলো। ওই দিন ও খুব সুন্দর ভাত, ডাল আর সবজি রান্না করলো, আর এরপর দুজন মিলে বসে আরাম করে খাবার খেলো। আর তারপর আমার জন্য বৌদি তোমাকে রান্নাঘর থেকে বার করে দিল। যা হয়েছে সব ভুলে যাও, চলো নতুন করে আমরা জীবন শুরু করি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি কালকের থেকে দেখি কাজের খোঁজ করব। এইভাবে অনেকদিন কেটে গেল, কিন্তু তরুণ কাজ পেল না। তারপর একদিন সুষমার ঘরের বাইরে আওয়াজ এলো, মা, বড্ড খিদে পেয়েছে, এই বুড়োকে কিছু খেতে দে। যাও যাও, খাবার শেষ, অন্য কোথাও চাও। কোনো ব্যাপার না মা। কোত্থেকে সব চলে আসে আপদ কোথাকার। তৃপ্তি রাগিনীকে এইসব কথা বলতে শুনে নেয়, তাই বৃদ্ধটি যখন ওর ব্যালকনি পাশ দিয়ে যাচ্ছিল তখন ও ডেকে বলল, বাবা একটু দাঁড়াও, একটু ডাল আর সবজি বেঁচে আছে, কিন্তু রুটি একটাই আছে।
ভালোবেসে যাই দাও মা, আমি তাই খেয়ে নেব। তৃপ্তি ওখান থেকে হাত নিচের দিকে বাড়িয়ে খাবার দিল আর বাবা হাত তুলে খাবার নিয়ে নিল। এরপর উনি ওখানে বসেই খাবার খেয়ে নিল। তারপর বাবা, কতদিন পরে এরকম সুস্বাদু খাবার খাচ্ছি। মা, আর একটা রুটি কি পাওয়া যাবে মা? বাবা, আমার শাশুড়ি আর আমার যা আমাকে খাবারের উপকরণ খুব কম দেয়, আর আমার স্বামীরও কোনো চাকরি নেই। চিন্তা করিস না মা, তুই এক কাজ কর, তুই এইরকম সুস্বাদু খাবার বানা আর তোর স্বামীকে বল বেচতে, আর এই নে। এই বলে ওই বৃদ্ধ নিজের ঝোলা থেকে একটা সোনার আংটি বার করে তৃপ্তির হাতে দিল। আর তৃপ্তি কিছু বলার আগেই বাবা ওখান থেকে চলে গেলেন। পরের দিন তরুণ ওই সোনার আংটি বিক্রি করে অনেক খাবার বানানোর উপকরণ আর টিফিন বক্স কিনে আনলো। এবার থেকে তুমি ভালো ভালো খাবার বানাও আর আমি সেগুলো টিফিন করে বেচবো। পরের দিন তৃপ্তি সেটাই করলো। তৃপ্তি সুস্বাদু খাবার বানাতো আর তরুণ সেগুলো টিফিন বক্সে করে নিয়ে বড় বড় অফিসে দিয়ে আসতো। ধীরে ধীরে ওদের কাজ আরো বাড়তে লাগলো, আর এখন তো ওর ব্যালকনির নিচে ওর হাতের টিফিন খাওয়ার জন্য অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ওদের বেশ উপার্জন হতে লাগলো। তারপর একদিন, মা, দাদা, বৌদি, এতদিন তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা আর সাহায্য পেয়েছি, কিন্তু এখন আমরা নতুন একটা বাড়ি কিনেছি। এখন আমি তৃপ্তিকে নিয়ে ওখানেই থাকবো, আমাদের জন্য তোমাদের আর কষ্ট হবে না। এইভাবেই দিন কাটতে লাগলো। একদিকে তরুণ আর তৃপ্তির ইনকাম বাড়তে লাগলো, আর অন্যদিকে আশিসের চাকরিটাই চলে গেল। তারপর একদিন ধাবাতে, দাদা, দয়া করে একটু খেতে দাও না, অনেকদিন খাবার খাইনি। তুমি চাইলে এই পায়ের তোড়াটা রাখতে পারো। রাগিনীর এই কথা শুনে দোকানের ছেলেটা যখনই ফিরে তাকালো, ওকে দেখে রাগিনী অবাক হয়ে গেল, কারণ ও ছিল তরুণ। তখনই তৃপ্তি এসে রাগিনীকে নমস্কার করলো। দিদি, তোমার কোনো চিন্তা নেই, এটা তোমারই ধাবা, যত খুশি যা খুশি খাও। আজ তৃপ্তির মুখে ছিল শান্তি আর সন্তুষ্টির হাসি, আর রাগিনী, আশিস আর সুষমা ওদেরকে আত্মগ্লানির দৃষ্টিতে দেখছিল। অনেক দিন আগেকার কথা, যখন রামগড় নামে একটা সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে একজন হাড়কিপ্টে মহিলা বাস করতেন। বলছি কি, আমাদের দুটো ছেলে তো এখন বড় হয়েছে আর ঠিকঠাক কামাচ্ছেও, তাই অজয়ের বিয়েটা দিয়ে দিই, তারপর বিজয়ের বিয়েটাও দিয়ে দেবো। আরে তুমিও না কি যে বলো, 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, অনেক খরচা হয়ে যাবে। আমি বলি কি, একটা ছেলেরই বিয়ে দাও, 2 ছেলে একটা বউ নিয়েই কাজ চালিয়ে দেবে। কি তুমি কি বলছো? আরে আমি বলছি কি, লোকেরা বিয়ে কেন করে? বৌমা যাতে সংসারের কাজ করে আর সময় মতো স্বামীকে খাবার বানিয়ে দিতে পারে। তাই বলছিলাম কি, আমাদের একটা বৌমাই 2 ছেলের সব কাজ করে দেবে। এরপর উনি ছেলেদের বিয়ে আরাধ্যা নামে একটি মেয়ের সাথে করিয়ে দেন। প্রথম দিন রান্নাঘরে আরাধ্যা যখন কিছু একটা রান্না করছিল, ও বৌমা, কি বানাচ্ছ গো? মা, আজকে আমার প্রথম রান্না তো, তাই আমি গাজরের হালুয়া আর পায়েস বানাচ্ছি। ও বৌমা, এত ব্যস্ত হবার কিছু নেই, হয় তুমি পায়েস বানাও নতুবা গাজরের হালুয়া। এটা তো আরো ভালো কথা মা, আমাকে কম খাটতে হবে। এই নাও 2 গাজর, এটা দিয়েই যতটা হবে ততটা বানাবে। আর দাঁড়াও দাঁড়াও, আমি একটু দুধও দিয়ে দিচ্ছি, এই নাও। এরপর ওর শাশুড়ি ছোট্ট একটা গ্লাসে দুধ নিয়ে একটা বড় পাত্রে ঢাললো, তারপর তাতে অনেক জল মিশিয়ে দিল। বৌমা, এই নাও দুধ, আর এতে চিনি বেশি দিও না কিন্তু। আর এই নাও টফি, পাড়ার বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিয়েছি, খেতে দারুণ লাগবে। এই বলে ওর শাশুড়ি রুম থেকে তো বেরিয়ে গেলেন, কিন্তু বাইরে থেকে নজর রাখলেন যাতে বৌমা একটু বেশি না বানিয়ে ফেলে। আমার শাশুড়িকে খুব কিপটে মনে হচ্ছে। যাকে বাবা, ভালোই হয়েছে, আমাকে কম কম রান্না করতে হবে। কোনোভাবে আরাধ্যা গাজরের হালুয়া বানিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করলো, আর সবাই খাবারের টেবিলে বসেছিল। বুঝলি বিজয়, এ নিশ্চয় মায়ের কীর্তি। বৌমা, হালুয়াটা কিন্তু দারুণ হয়েছে, এতে চিনি কম ছিল, দুধ কম ছিল, তাও তোমরা এত সুস্বাদু কি করে বানালে? বাবা, ছোটবেলা থেকে আমার রান্নার খুব শখ, তাই আপনি আমাকে যা দেবেন আমি তাই দিয়ে সুস্বাদু খাবার বানিয়ে দেব। সবাই হালুয়া খেলেও আরাধ্যার জন্য কিছুই ছিল না। কোনো ব্যাপার না, মনে হয় এটা আমার টেস্ট ছিল, তাই শাশুড়িমা হয়তো আমাকে দিয়ে কম বানিয়েছেন। সন্ধেবেলা যখন আবার রান্নার সময় এলো, তখন ওর শাশুড়ি আবার রান্নাঘরে চলে এলো। বৌমা, কি বানাচ্ছ?
মা, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আমার বুদ্ধিমতী বৌমা। এই নাও 2টো আলু, একটা টমেটো, অর্ধেক পেঁয়াজ আর এই আটা। এই নিয়েই যা হয় বানিয়ে দাও। আরাধ্যা রান্না করলো আর সবাই মিলে সেগুলো খেয়ে নিল, কিন্তু আরাধ্যার জন্য কিছুই বাঁচল না। মা, আমার জন্য তো খাবার কিছু বাঁচলই না, আবার বানিয়ে নিচ্ছি। না না বৌমা, আমার কাছে এই যে একটা রুটি আর একটু তরকারি আছে, এটা খেয়েই ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, আমার যে একটা রুটি খেয়ে পেট ভরবে না। শোনো, বেঁচে থাকার জন্য একটা রুটিই যথেষ্ট। আর এইভাবে ওই রাতে আরাধ্যা একটা রুটি আর সবজি খেয়েই ঘুমিয়ে পড়ল। আরাধ্যা একটা রুমে একাই ঘুমাতো। আমি তো বুঝতেই পারছি না এটা কোনো বাড়ি নাকি নাটকের সেট। প্রথমে তো 2টো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল, তারপরও আমাকে একাই শুতে হচ্ছে। আমি কি এবারের বউ নাকি ঝি? পরের দিন আরাধ্যা বাথরুমে স্নান করতে গিয়ে দেখল কল দিয়ে জলই পড়ছে না। মা, বাথরুমের কলে তো জল পড়ছে না। বৌমা, তুমি আমার বাথরুমে চলে যাও। তোমার বাথরুমের কল আমি নিজেই বন্ধ রেখেছি, যাও। এরপর আরাধ্যা শাশুড়ি বাথরুমে গিয়ে দেখল যে 8 বালতি জল রাখা, সেটা নিয়ে ও নিজের বাথরুমে চলে গেল। শাশুড়ি তো খুবই কিপটা, আর সব থেকে বেশি কিপটেমি উনি আমার সাথেই করেন। এইভাবে আরাধ্যার শাশুড়ি ওর সাথে খুবই কিপটেমি করত। ওর শাশুড়ি ওকে না ভরপেট খাবার দিত, না স্নানের জন্য যথেষ্ট জল। কয়েক মাস এরকমই চলল। বিজয়, আজকের পার্টিতে কিন্তু ভাই যেতেই হবে, আর সবাই কিন্তু আমাদের বউকে দেখতে চাই। অজয় আর বিজয় আরাধ্যাকে ডাকল, কিন্তু ভরপেট খাবার না পাওয়ার জন্য আরাধ্যা খুবই রোগা হয়ে গিয়েছিল। আরাধ্যা, তাড়াতাড়ি রেডি হও, আমাদের পার্টিতে যেতে হবে তো। কিছুক্ষণ পর আরাধ্যা রেডি হয়ে চলে আসে। আরাধ্যা, এ কি? পার্টির নাম শুনলেই মেয়েরা ঘন্টা ধরে মেকআপ করে, আর তুমি শুধু শাড়িটা বদলেই চলে এলে। কই, তুমি তো মেকআপ করলে না? কি আর বলবো তোমাকে, মেকআপের নামে শাশুড়ি আমাকে একটা পাউডার দিল, আমি তাই লাগিয়ে চলে এলাম। শেষে মা মেকআপ নিয়ে কিপটেমি করতে শুরু করলো, কিন্তু মাকে আর কি বলবো। আচ্ছা চলো যাই, পার্টিতে যাই, চলো। অজয় আর বিজয় আরাধ্যাকে নিয়ে পার্টিতে পৌঁছে গেল। আরে ভাই অজয়, বৌদির তো একদম জিরো ফিগার রে। কি বৌদি, আপনি কি ভাত ঠাত খান না? এরকম কোনোই ব্যাপার না, বেঁচে থাকার জন্য যতটা খাবার দরকার আমার শাশুড়ি তা দিয়ে দেন। কি রে বিজয়, অজয় তা নিজের বউকে নিয়ে এসছে, তুই নিয়ে এলে না যে? আরে এই তো সামনেই তো দাঁড়িয়ে আছে। কিন্তু এ তো অজয় তার বউ না, আরাধ্যা আমাদের দুজনেরই বউ। এই শুনে পার্টিতে থাকা সমস্ত লোকেরাই হাসতে থাকে আর ওদেরকে নিয়ে মজা করতে থাকে। তাই অজয় বিজয় আরাধ্যাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ি পৌঁছে আরাধ্যা অজ্ঞান হয়ে যায়। মা, বাবা, আমি ডাক্তারকে ডাকছি। ডাক্তারকে ডাকার কি আছে? ডাক্তারবাবু অনেক বেশি টাকা ভিজিট নেবেন, তার থেকে একটা কম্পাউন্ডারকে ডেকে নে না। এর মধ্যে ওখানে আরাধ্যার শ্বশুর চলে আসেন। তুমি নিজের বউয়ের সাথে রান্নাঘরে কিপটেমি করো, ওকে জল দিতেও কিপটেমি করো, সব মেনে নিলাম, কিন্তু ডাক্তার ডাকা নিয়ে কিপটেমি? তোমার কাছে কি বৌমার প্রাণের এতটুকু দাম নেই? ছি! বাবা বিজয়, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডাক। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু চলে আসেন। আপনাদের বৌমার শরীরে কিন্তু কোনো রোগ নেই, কিন্তু উনি এত দুর্বল কেন? আপনারা কি আপনাদের বৌমাকে খেতে দেন না? না না, এরকম কোনো ব্যাপার না ডাক্তারবাবু। ডাক্তারবাবু আরাধ্যাকে ইনজেকশন দিল আর ওষুধ খাইয়ে ওখান থেকে চলে গেল। এখন তো আরাধ্যা ঠিকমতো হাঁটতেও পারছিল না, ও যখনই বিছানা থেকে ওঠে তখনই ধপাস করে পড়ে যায়। মনে হচ্ছে এবার বৌমাকে একটু বেশি করে খাবার দিতে হবে। গত 1 সপ্তাহ ধরে বৌমা বিছানায় পড়ে থাকায় না আমার ছেলেরা খাবার পাচ্ছে, না বাড়ির কোনো কাজ হচ্ছে। আরাধ্যার অসুস্থতার জন্য বাড়ির সমস্ত কাজই বন্ধ হয়ে গিয়েছিল, তাই ওর শাশুড়ি নিজে হাতে করেই ওকে জুস আর খাবার খাওয়াচ্ছিল, আর 15 দিন ঠিকমতো খাবার খাওয়াতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বৌমা, আজকের পর থেকে আমি তোমার সাথে রান্নাঘরে আর কোনো কিপটেমি করব না। আজ তোমার যদি কিছু হয়ে যেত, সবাই তো আমাকেই দোষ দিত। এর মধ্যেই অজয় বিজয়ের বন্ধুরা পুলিশ নিয়ে চলে আসে। আমরা খবর পেয়েছি যে আপনি নাকি আপনার 2 ছেলের বিয়ে একটি মেয়ের সাথে করিয়েছেন, আর যেটা সম্পূর্ণ বেআইনি। অজয় বিজয় সবটাই বুঝতে পারল। ইন্সপেক্টর বাবু, সব আমারই দোষ। আমিই ভেবেছিলাম 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, যখন একটা বউই সব কাজ করতে পারবে, আর তাতে খরচাটাও তো বেঁচে যাবে, তাই আমি এমনটা করলাম। বাড়িতে বউ কি শুধু কাজের জন্য আনা হয়? আপনিও তো এবাড়ির বউ। আপনি যদি শুধু এ বাড়িতে এসে কাজই করতেন, তবে আপনার কি আজ 2টো ছেলে হতো? আর এক বাড়িতে এক ঘরে 2 ছেলের সাথে এক বউ? ছি, শুনতেই যে বাজে লাগে। না না, বৌমা আমার আলাদা রুমেই শোয়। ও আজ পর্যন্ত আমার ছেলেদের সাথে শোয়নি, ওকে আমি আলাদা রুমই দিয়েছি। ইন্সপেক্টর বাবু, আমার শাশুড়ি মা ঠিকই বলছেন, এইরকম বিয়ে আমি জীবনে প্রথমবার দেখলাম। এরপর অজয়ের সাথে আরাধ্যার বিয়ে দিয়ে দেওয়া হলো।
আর ওরা এখন একই রুমে থাকে। এত কিছু হওয়ার পরে ওর শাশুড়ি কিপটেমি করা ছেড়েই দিয়েছিল। কিছু বছর পর বিজয়ের বিয়েও অন্য একটা মেয়ের সাথে হয়ে যায়, আর এখন সবে একসাথে খুব খুশিতেই থাকতে লাগলো। Thanks for watching.